ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কলেজের টিচারের বিয়ে খেতে এসে যে নিজেই বিয়ের পাত্রী হয়ে যাবে তা ভাবতেও পারেনি নিধি। তার কলেজের ইয়ং অ্যান্ড হ্যান্ডসাম প্রভাষক তায়াজ মেহবুব এর আজকে বিয়ে ছিল। তার বাবার সুবাদে সে নিজেও সেখানে আমন্ত্রিত ছিল। তবে বিয়ের কনে পালিয়ে যাওয়ায় অবশেষে তাকেই জোর করে ওই বিরক্তিকর মানুষটার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, তা নিধির কল্পনার বাইরে ছিল একেবারে। এখন সে বাসর ঘরে বসে আছে। কিছুক্ষণ আগেই তায়াজের কাজিনগুলো তাকে এখানে বসিয়ে দিয়ে গিয়েছে। আপাতত তার জোরে জোরে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। নিধি নিজ মনে বিড়বিড় করলো, এই জীবনে প্রতিজ্ঞা করেছিলাম আর যাকেই বিয়ে করি না কেন কখনোই টিচার বিয়ে করব না। ফাটা কপাল আমার, খোদা ঘুরে ফিরে সেটাই করিয়ে দিল। আচ্ছা, সেটাও না হয় মানা যায়, কিন্তু তাই বলে ওই খারুশ এক নাম্বারের ইগোয়েস্টিক একটা ব্যাটাকেই কেন? যেই ব্যাটাকে দুইটা চোখের লীলায় সহ্য করতে পারি না, তার সাথে কিভাবে সংসার করব? পরপর আবার কান্নার ভান করে বলল, নিধি রে, খোদা তো তোর তোর কথা শুনে নিয়েছে। তুই অভিশাপ দিয়েছিলি বিয়ের দিন ব্যাটার বউ পালিয়ে যাবে, পালিয়ে গেছে ও, কিন্তু মাঝখান দিয়ে তুই ফেসে গেছিস। কি কপাল রে তোর। নিধির বিড়বিড়ানির মধ্যেই দরজায় শব্দ হলো। তায়াজ এসেছে। সে এসেই এক পলক নিধির দিকে তাকালো, এরপর কোনো কথা না বলে গটগট করে হেঁটে ওয়াশরুমে চলে গেল। নিধি মুখটা প্যাঁচার মতো করে তায়াজের কার্যক্রম দেখল। এরপর ওকে ওয়াশরুমে প্রবেশ করতে দেখেই মুখটা ভেঙচি দিয়ে বলল, ব্যাডার অ্যাটিটিউড দেখলে গা জ্বলে যায় একেবারে। খারুশ কোথাকার। মিনিট 10 পরে তায়াজ বেরোলো। পরিধানের কাপড় চেঞ্জ করে ফেলেছে। বিয়ের পাঞ্জাবি রেখে সাদা একটা টি শার্ট আর ট্রাউজার পরে এসেছে। সে বেরিয়েই কটকট পায়ে বিছানার দিকে এগিয়ে আসলো। এরপর একদম কণ্ঠটাকে গম্ভীর করে বলল, এই মেয়ে, এসব সরাও। নিধি ঘোমটার ভেতর থেকে উকি দিল। যা বাবা। কোনো কথা বার্তা নাই, সোজাসুজি এসেই আদেশ দিয়ে বসলো। অন্তত ঘোমটাটাও তো সরাতে পারতো নাকি। তার জীবনে খুব শখ ছিল তার বর অনেক রোমান্টিক হবে, কিন্তু তার শখে জল ঢেলে খোদা এমন একজন আনরোমান্টিক বর জুটিয়ে দিল। নিধি নড়ল না। সে অত বাধ্য মেয়ে না। এদিকে তায়াজের মেজাজ খারাপ হচ্ছে। এমনিতেই কত কাহিনী করার পর বিয়েতে সে রাজি হয়েছিল, তার উপর আজকের এই ঘটনা। সব মিলিয়ে তার মাথাটা প্রচণ্ড গরম আছে এখন। তাই ধমকের স্বরেই বলল, এই মেয়ে, কানে শুনতে পাও না? বলেছি না এসব সরাও। নিধি বুঝল তায়াজ খেপে গিয়েছে, তাই এবারে সে নিজেই ঘুমটাটা ফেলে দিল। এরপর তায়াজের দিকে তাকিয়ে নিরহ স্বরে আওড়ালো, আমাকে বলছেন স্যার? হুট করেই নববধূর মুখে স্যার শব্দ শুনে তায়াজ অবাক হয়ে ঘাড় ফেরালো। অতঃপর ঘোমটার নিচে থাকা নিধিকে আবিষ্কার করতেই তার শরীরের রক্ত চলাচল যেন বেড়ে গেল। নিধি, ক্লাসের সবচেয়ে গাধা, বাদর আর দুষ্টামিতে সেরা মেয়েটা এখানে, মানে তার নববিবাহিতা বউ? তায়াজ যেন নিজেকে সামলাতে পারল না। ধপ করে বুকে হাত দিয়ে পাশে থাকা সোফায় বসে পড়ল। এর চেয়ে তো ভালো ছিল সে ব্যাচেলর থাকলেই। মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে আসলো, তুমি এখানে? নিধি তায়াজের এহেন প্রতিক্রিয়ায় হকচকে উঠল। এ কি স্যার, তাকে দেখে এমন অবাক হলো কেন? ঝটপট দৌড়ে তায়াজের কাছে আসতে নিলেই শাড়িতে প্যাঁচ খেয়ে হুমড়ি খেয়ে তায়াজের বুকের উপর এসে পড়ল একেবারে। এদিকে নিজের উপর নিধিকে ধরাম করে পড়তে দেখে তাজ দুহাত মুঠো করে নিজের রাগ সংবরণ করলো। বিড়বিড়ি করে বলল, শুরু হয়ে গিয়েছে জ্বালানো। সারা জীবন তো পড়েই আছে, কিভাবে পার করব খোদাই জানে। নিধি ভেবেছিল সে মেঝেতেই পড়বে। আজকে বোধহয় তার হাড়গোড় আর আস্ত থাকবে না, সেই ভেবেই চোখটা বন্ধ করে নিয়েছিল। তবে নিজেকে কারো বুকে অনুভব করতেই সে চোখ মেলে তাকালো। তায়াজের বুকে আবিষ্কার করতে পেরে কতক্ষণ সেদিকে তাকিয়ে থেকে এরপর সেভাবেই মাথা তুলে তায়াজের দিকে তাকিয়ে বোকা হেসে শুধালো, স্যার, বেশি ব্যথা পেয়েছেন? তায়াজ এক হাতে নিজের চশমাটা খুলে জোরে একটা শ্বাস নিল। এরপর দাঁতে দাঁত চেপে বলল, না, মজা পেয়েছি। এরপর আবার চোর গলায় ধমক দিয়ে বলল, এবার আমার উপর থেকে উঠে আমাকে ধন্য করো, স্টুপিড। নিধি নিজেকে সামলালো।
এরপর তায়াজের উপর থেকে উঠে দু হাতে কোমর ধরে চেক করলো। না, সব ঠিকঠাকই আছে। তায়াজের দিকে চোখ পড়তেই দেখলো সে তার দিকে অগ্নিঝরা দৃষ্টিতে তাকিয়ে আছে। নিধি খানিকটা ভয় পেল। সে কি ইচ্ছে করে পড়েছে? এভাবে তাকিয়ে আছে কেন? তবুও তোতলানো গলায় বলল, সরি স্যার। তায়াজ প্রত্যুত্তর করল না। সোফা থেকে উঠে এমনভাবে নিজের টি শার্টটা ছাড়তে লাগলো যেন সেখানে আবর্জনা পড়েছিল এতক্ষণ। নিধির ইগোতে লাগলো, তবে এই মুহূর্তে কিছু বলতে পারল না। তায়াজ নিজের কাজ শেষেই চুপচাপ গিয়ে বিছানা থেকে ফুল সরিয়ে সব গুছিয়ে শুয়ে পড়ল। তার আসলে বলার মতো কিছু নেই। বলে না, অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। তার এখন সেই অবস্থা। তখন বিয়ের আসরে কনে পালানোর পর সে আর পরের জনকে দেখেনি। তাছাড়া নিধি ঘুমটা পড়েছিল। সে যদি দেখতো এই মেয়েটাকে, তাহলে নির্ঘাত আজকে এই বিয়েটা হতো না। এই মেয়ে, আমার ওপর থেকে উঠো। ডিসগাস্টিং। কারোর ধমকের স্বর শুনে নিধির বুক হালকা হলো, কিন্তু পুরোপুরি ভাঙল না। সচরাচর সে এত সহজে ঘুম থেকে ওঠে না। তাই আজকেও প্রতিদিনকার মতো নিজের মাথার নিচে থাকা তায়াজের বুকটাকে বালিশ মনে করে সেখানে নাক ডুবিয়ে দিল। এরপর দু হাতে খামচে ধরে ঘুমো ঘুমো স্বরে বলল, উফ মা, এত সকাল সকাল ডাকছো কেন? ঘুমাচ্ছি দেখছো না? তায়াজ নিজের বুকের দিকে তাকালো। যেভাবে খামচে ধরেছে মনে হচ্ছে দাগ পড়ে যাবে। সে দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংবরণ করলো। এরপর দুহাত দিয়ে নিধির ঘাড় পাকড়াও করলো, যেভাবে মানুষ বিড়াল পাকড়াও করে। এরপর কঠোর গলায় হুমকি দিয়ে শুধালো, তুমি কি আমার উপর থেকে উঠবে, নাকি তোমাকে উঠিয়ে নিয়ে টুপ করে বাইরে ফেলে দিব আমি? ঘুমের মাঝেই হুট করে পুরুষালী কণ্ঠ শুনে নিধি ভ্রু কুঁচকালো। এখন যেন তার পুরোপুরি হুঁশ এসেছে। বালিশটা কেমন শক্ত শক্ত লাগছে, সাথে কানে কিছু একটার শব্দ ভেসে আসছে, অনেক লাবডাব এর মতো। নিধি মাথা উঠালো। এরপর নিজের অবস্থান আবিষ্কার করতে পেরেই জোরে একটা চিৎকার দিয়ে লাফ মেরে বিছানা থেকে উঠে গেল। এ কি, তার রুমে পুরুষ কীভাবে এলো? তাও আবার নিজের কলেজের খারুশ লোকটা। সে কি স্বপ্ন দেখছে নাকি? আপনি এখানে কিভাবে? আমার রুমে আসলেন কিভাবে? হ্যাঁ। খানিকটা তোতলানো গলায় নিধি তায়াজকে কথাটা জিজ্ঞেস করলো। তায়াজ এক ভ্রু উঁচিয়ে পাশের টেবিল থেকে নিজের চশমাটা নিয়ে চোখে পড়ল। এরপর নারাজ মুখে কতক্ষণ নিধির দিকে তাকিয়ে থাকলো। এদিকে নিধির নিজের দিকে তায়াজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আবার শুধালো, কি হলো, কথা বলছেন না কেন? আপনি আমার রুমে কি করে আসলেন? কলেজে জ্বালিয়ে বুঝি শান্তি পান না, তাই বাসায় অবধি চলে এসেছেন? নিধির এই কথাটা শুনতেই তায়াজ তার দিকে কটমট চোখে তাকালো, যেন এখনই খেয়ে ফেলবে। এরপর বিছানা থেকে উঠে নিজের বুকটা একটু মালিশ করলো। সারাটা রাত বোধহয় মেয়েটা তার বুকের উপর শুয়েছিল। তার বুক ব্যথা হয়ে গিয়েছে একেবারে। অতঃপর নিধির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, হুঁশে এসে ভালো করে চারিদিকে তাকিয়ে দেখো, কে কার রুমে এসেছে সেটা বুঝতে পারবে। একটু থেমে আবার বলল, তাছাড়া তোমার মতো সো কোল্ড গাধিকে জ্বালানোর কোনো শখ আমার নেই, বরং তোমার আছে, ইডিয়ট কোথাকার। এরপর গটগট করে ওয়াশরুমে চলে গেল। সকালে উঠতে না উঠতেই একটা কাহিনী হয়ে গিয়েছে। এখন যে সারাদিন রাত এসব কাহিনী শত শত দেখতে হবে, সেটা আর বলার বাকি রাখে না। তার জীবনটা তেজপাতা করে দিবে এই মেয়ে। কোন দুঃখে যে সে বিয়ে করতে রাজি হয়েছিল। এদিকে নিধি কতক্ষণ আহাম্মকের মতো তাকিয়ে থেকে অনুধাবন করলো। তার গতকালকে বিয়ে হয়ে গিয়েছে, আর এখন সে বাবার বাড়ি নেই, বরং শ্বশুর বাড়ি আছে। সে দুহাত দিয়ে মাথায় চেপে ধরল। সে কি সারা রাত ওই খাইস্টা লোকটার বুকে ঘুমিয়েছিল? ছি ছি, তার সম্মান আর রইল কই? যে লোকের জন্য সে সপ্তাহে 6 দিনের জায়গায় 2 দিন নানান বাহানায় কলেজে মিস দিত, যে লোককে সে সহ্যই করতে পারে না, সেই লোকের বুকে ঘুমিয়েছে। পরপরই আবার রেগে গেল। তাকে লোকটা গাধি বলেছে। ইডিয়ট বলল কেন? সে কি গাধামো করেছে? ধ্যাত, জীবনটা আগে থেকেই প্যারামাই ছিল তার। আর এখন সেখানে আবার যুক্ত হয়েছে আস্ত একটা প্যারার গোডাউন।
কোথায় সে স্বপ্ন দেখেছিল বিয়ে করে সুখে সংসার করবে আর কোলে 2টা ছানা পোনা নিয়ে ঘুরবে, কিন্তু তার স্বপ্নে এক বালতি জল ঢেলে দিয়ে খোদা তাকে জমের দুয়ারে এনে ফেলেছে। সময়টা তখন সকাল 10টা। তায়াজ তার বিয়ের জন্য 1 সপ্তাহে ছুটি নিয়েছিল, তাই আজ কলেজে যাবে না। অপরদিকে নিধির মতো ফাঁকিবাজি স্টুডেন্ট তো আরও আগে যাবে না। নিধি এসব ভাবতে ভাবতেই তায়াজের পিছু পিছু নিচে নামছে। এই বাড়ির কাউকে সে চেনে না। তার বাবার সাথে গতকালকেই বিয়ে খাওয়ার উদ্দেশ্যে এখানে প্রথমবার এসেছিল, কিন্তু ভাগ্যের গুণে এখন সেটা প্রথম থেকে সারা জীবন হয়ে গিয়েছে। ওই তো ভাইয়া আর ভাবি আসছে। প্রিয়ার কথায় খাবার টেবিলের সবার দৃষ্টি গিয়ে পড়ল তায়াজ আর নিধির দিকে। নিধি তো সবাইকে এভাবে তাকাতে দেখে হকচকিয়ে গেল। সে বড় হয়েছে একক পরিবারে, সেখানে এমন যৌথ পরিবার আর এত মানুষ দেখে একটু ঘাবড়ে যাওয়া অস্বাভাবিক কিছু না। আরে নিধিমা, আসো মা, আসো, বসো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। নিধি দাঁড়িয়েই রইল। অপরদিকে তায়াজ ইতিমধ্যেই তার নির্দিষ্ট চেয়ারে বসে গিয়েছে। নিধি বুঝতে পারছে না এখন ঠিক কী করবে বা কোথায়ই বা বসবে। এখন কে শাশুড়ি, কে কি হয় সে কিছুই জানে না। শুধু গতকালকে তার বাবা তাকে তায়াজ স্যারের বাবা মানে তার শ্বশুরের সাথে পরিচয় করে দিয়েছিল। নিধিকে এমন দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়া এগিয়ে আসলো। এরপর ওর কাঁধ ধরে নিজের পাশের একটা খালি চেয়ারে বসিয়ে বলল, বসো তো ভাবি, ভয় পেও না, আমি প্রিয়া, তোমার ননদিনী। অবশ্য রায়বাঘিনী ননদিনী না, ভালো এবং কিউট ননদিনী। প্রিয়া একটু চুপ হয়ে সবাইকে দেখলো। এরপর নিধির দিকে ঝুঁকে গিয়ে ফিসফিস করে বলল, আগে খেয়ে নাও ভাবি, কেমন? পরে তোমাকে বাড়ির সবার সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের বাড়িতে খাবার সময় কেউ কথা বলা পছন্দ করে না। নিধি সবার দিকে একবার তাকালো, এরপর কোনো মতে মাথা নেড়ে খাওয়া শুরু করলো। এখানে সবাই কেমন গম্ভীর মুখ করে আছে, যেন তার উপস্থিতি কেউই পছন্দ করছে না, অনেকটা তেমন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।